আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস হুমায়রা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আজকে আমি তোমাদের ক্লাস নিব বাংলা প্রথম পত্রের প্রথম গদ্য প্রত্যুপকার। চলো ক্লাসটি শুরু করি। এই গল্পে আমরা কি কি শিখবো এই ক্লাসটিতে সেটাই আমরা প্রথমে দেখব। প্রথমে আমরা দেখছি মূল কথা, তারপর চরিত্র পরিচিতি, মূল গল্প, তারপর লেখক পরিচিতি। অর্থাৎ আমরা মূল কথায় জানবো যে গল্পটাতে আসলে কি কি জানানো হয়েছে, মূল কথা কি, সার সংক্ষেপটা জানার চেষ্টা করব। এরপর চলে যাব চরিত্র পরিচিতিতে, তারপর মূল গল্প আর লেখক পরিচিতি। লেখক পরিচিতি থেকে অনেক এমসিকিউ আসে, তাই আমরা লেখক পরিচিতিটার ইম্পর্টেন্ট লাইনগুলো বোঝার চেষ্টা করব। তো মূল কথায় আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রত্যুপকার গল্পটি কিন্তু লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর প্রত্যুপকার শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি প্রতি যোগ উপকার, অর্থাৎ প্রত্যুপকার। প্রতি এবং উপকার এটা কিভাবে সন্ধি বিচ্ছেদ করে আসলো চলো আমরা দেখি। তো প্রথমে প্রত্যুপকার শব্দটি যদি আমরা দেখি, আমরা এখানে একটা অংশ পাচ্ছি প্রত্যু, আর পরে পাচ্ছি পোকার। আর প্রত্যু এখানে যে জফলা রয়েছে, এই জফলার জন্য কিন্তু এখানে তয়ের সাথে একটা রস্যিকার এসেছে, শব্দটা হয়ে গেছে প্রতি। আর পকারে এখানে রস্যটা কিভাবে আসলো চলো দেখি। রস্যটা কিভাবে আসলো, এখানে আমাদের তয়ের নিচে একটা রস্যকার ছিল, এই রস্যকারের জন্য এখানে রস্যও চলে এসেছে, আর হয়ে গেছে উপকার, অর্থাৎ প্রতি যোগ উপকার প্রত্যুপকার। সন্ধি বিচ্ছেদটা আমরা তাহলে বুঝতে পারলাম আশা করছি। এরপর চলে যাচ্ছি প্রত্যুপকার শব্দের অর্থ কি। প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা, অর্থাৎ উপকারীর প্রতি উপকার করা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যুপকার মূলত আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী। আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী এখানে আমরা জানবো। এরপর প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে আমাদের, যে প্রত্যুপকার রচনাটি আখ্যান মঞ্জুরির রচনা থেকে, আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে। এখানে আসতে পারে যে কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, তাহলে আমরা বলবো আখ্যান মঞ্জুরির দ্বিতীয় ভাগ। আর এই আখ্যান মঞ্জুরিটা আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত। কত সালে এটি তিনি রচনা করেন? 1868 খ্রিস্টাব্দে তিনি এটা রচিত করেন। এরপরে বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরবদীপ্ত ঘটনাই কিন্তু এই গ্রন্থের উপজীব্য। উপজীব্য মানে কি? মানে মেইন থিম। এই আখ্যান মঞ্জুরি, এই যে গ্রন্থটা, সেটা আসলে কি নিয়ে রচিত হয়েছিল? বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের জীবনের যে ভালো ভালো কাহিনী, গৌরবান্বিত যে কাহিনীগুলো, সেগুলো নিয়ে কিন্তু এটা রচিত হয়েছে। এটাই হচ্ছে এটার উপজীব্য বা মূল বিষয়। ওকে, এরপরে আমরা চলে যাব চরিত্র পরিচিতিতে। অর্থাৎ এই গল্পে আমরা তিনটা মেইন চরিত্র দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আলী ইবনে আব্বাস, যিনি ছিলেন কাহিনী কথক, মানে তিনি কাহিনীটা বলছেন। তারপর ছিল খলিফার প্রিয় পাত্র এবং একজন সৎ ও কৃতজ্ঞ ব্যক্তি। তিনি ছিলেন মূলত খলিফার প্রিয় পাত্র এবং সৎ ও কৃতজ্ঞ ব্যক্তি। আর খলিফার প্রিয় পাত্র, এই খলিফার তার নাম কি? খলিফা ছিলেন হচ্ছে মামুন। তার পুরো নাম কিন্তু আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, দেখা যায় যে খলিফা মামুনের নামেও কিন্তু আব্বাস শব্দটি আছে এবং আলী ইবনে আব্বাসের নামেও কিন্তু আব্বাস শব্দটি আছে। কিন্তু আমরা এক্ষেত্রে গুলিয়ে ফেলতে পারি, দুজনের নামেই যেহেতু আব্বাস আছে, তাই আমাদের খেয়াল রাখতে হবে যে একজন হলেন আলী ইবনে আব্বাস, আর খলিফা মামুনের পুরো নাম হচ্ছে আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন। পুরো নামটা অবশ্যই আমাদের মুখস্থ করে রাখতে হবে। আর খলিফা মামুনও কিন্তু ছিলেন হারুনুর রশিদের দ্বিতীয় পুত্র মামুন। তার পুরো নাম হচ্ছে, যেটা আগে বললাম, আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন, এবং তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, যিনি প্রজাদের কল্যাণে আগ্রহী ছিলেন। তারপরে চরিত্রটা দেখতে পাচ্ছি যে দেমাসকাসের শাসনকর্তা, তিনি আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষাকারী এবং উপকারী, যেটা আমরা গল্পের ভিতর প্রবেশ করলে জানতে পারবো যে তিনি কিভাবে আলী ইবনে আব্বাসের জীবন রক্ষা করেছিলেন। তো হলো আমাদের চরিত্র পরিচিতি। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি।
তো নেক্সট স্লাইডে আমাদের মূল গল্পে আমরা প্রবেশ করছি। তো মূল গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি খলিফা মামুনের সময়কালে দামেস্কের এক শাসনকর্তা পদচ্যুত হন। নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। নতুন শাসনকর্তা কে ছিলেন? নতুন শাসনকর্তাই হলেন আমাদের মামুন। তার একজন প্রিয় পাত্র হচ্ছেন আলী ইবনে আব্বাস। তার প্রিয় পাত্রকে আলী ইবনে আব্বাস। একদা তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন। 1 মাস তিনি ওই ব্যক্তির গৃহে অবস্থান করেন। এক্ষেত্রে আমাদের এই 1 মাস, দেখো এখানে আমি রেড কালার দিয়ে এখানে বোল্ড করে দিয়েছি, কারণ এখানে প্রশ্ন আসতে পারে যে কতদিন তিনি সেখানে অবস্থান করেছিলেন। তাহলে আমরা কিন্তু জানলাম 1 মাস তিনি সেই সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে অবস্থান করেছিলেন। এরপর আলী আব্বাস যখন বাগদাদে ফিরে যান, যাবার সময় তার হাতে কোনো টাকা পয়সা ছিল না। তখন লোকটি তাকে একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী, পথে আলী আব্বাসের যত্ন করার জন্য এক ভৃত্য, ভৃত্য শব্দের অর্থ হচ্ছে সেবক বা চাকর, যেটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, এবং একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন। তিনি উপকারীর এই উপকার ভুলে যাননি। আলী ইবনে আব্বাস তার প্রতি উপকারীর উপকার করার জন্য লোকটিকে খুঁজতেন এবং আক্ষেপ করতেন, কারণ তিনি ছিলেন এক কৃতজ্ঞ ব্যক্তি। মানে আলী আব্বাস চাইতেন সেই লোকটিরও আরো সাহায্য করতে, যেভাবে তিনি তাকে সাহায্য করেছিলেন, যেহেতু তিনি একজন কৃতজ্ঞ ব্যক্তি ছিলেন। এরপর পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্য দলের দ্বারা বন্দী হন এবং খলিফার নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে বন্দী করে রাখার ব্যবস্থা করা হয়। আলী ইবনে আব্বাস লোকটির সাথে কথা বলতে থাকেন, কেন তিনি বন্দী হলেন, তার অপরাধ কি। এছাড়াও তিনি কিন্তু তাকে জিজ্ঞেস করেছিলেন যে তার নিজ বাসস্থান কোথায়, তার গৃহ কোথায় অবস্থিত। তো তখন এভাবে গল্প করতে করতে তারা কিন্তু জানতে পারেন যে আলী আব্বাস জানতে পারেন যে বন্দী লোকটি আসলে খুবই ভালো একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, কিন্তু কিছু খারাপ লোক তার নামে দোষ চাপিয়ে দেন। হিংসাবশত দোষ চাপিয়ে দেওয়ার ফলে আসলে তিনি বন্দী হয়ে যান, এই খলিফা মামুনের রক্ষীদের দ্বারা বন্দী হয়ে যান এবং তাকে কিন্তু ইবনে আলী আব্বাসের বাসগৃহে বন্দী করে রাখা হয়। তিনি আসল কথা জানতে পারেন যে তার সেই লোকটির কোনো দোষ নেই, সেই সম্ভ্রান্ত ব্যক্তিটির কোনো দোষ নেই। আলী আব্বাসও তার সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভের কথা তাকে বলেন এবং আক্ষেপ করতে থাকেন, যদি লোকটিকে পেতেন তবে তার প্রতিও উপকার করতেন। আচ্ছা, তাহলে এই স্লাইডটিতে আমরা যতটুকু জানতে পারলাম সেখান থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু লাইন পেয়েছি, যে কয় মাস তিনি সম্ভ্রান্ত ব্যক্তি গৃহে অবস্থান করেন এবং লোকটি যখন বাগদাদে ফিরে যান, লোকটি বলতে এখানে আমি বুঝাচ্ছি এখানে আমি বুঝাচ্ছি হচ্ছে আলী ইবনে আব্বাসকে। তো আলী ইবনে আব্বাস যখন তার বাসগৃহে বাগদাদে চলে যান, তাহলে এটা আরেকটা কোশ্চেন কিন্তু, যে তার বাসগৃহ কোথায় ছিল? বাগদাদে। তো বাগদাদে যখন ফিরে যান তখন কিন্তু আলী আব্বাসের কাছে কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু আলী আব্বাস কিন্তু লোকটিকে বলেওনি যে তার কাছে টাকা পয়সা নেই। লোকটি তার হাব ভাবে বা তার ভাবে বুঝতে পারে যে তার কাছে আসলে টাকা নাই। তখন কিন্তু তিনি তাকে একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী, অশ্ব মানে এখানে ঘোড়া, পিঠে খাদ্য সামগ্রী, পথে আলী আব্বাসের যত্ন করার জন্য ভৃত্য এবং আলী আব্বাসের যত্ন করার জন্য কিন্তু একজন চাকর বা সেবকও নিযুক্ত করে দিয়েছিলেন, যাতে তার কোনো অসুবিধা না হয়। তাহলে এটাও একটা প্রশ্নের মতো আসতে পারে যে কি কি দিয়েছিলেন? অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী, পথে আলী আব্বাসের যত্ন করার জন্য ভৃত্য বা সেবক, আর এছাড়াও কিন্তু দিয়েছিলেন স্বর্ণমুদ্রার থলি। তাহলে এখানে 3টা জিনিস পাচ্ছি, অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে ভৃত্য, আর 3 নাম্বার পাচ্ছি হচ্ছে স্বর্ণমুদ্রার থলি। ওকে, আর এই তো গেল এখানে গুরুত্বপূর্ণ কথা। পরের স্লাইডে চলে যাচ্ছি, যে আলী ইবনে আব্বাস লোকটির সাথে কথোপকথনের এক পর্যায়ে সম্ভ্রান্ত ব্যক্তিটি নিজের পরিচয় দেন। তিনি বলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্য আপনাকে 1 মাস আপন আলয়ে রাখিয়াছিল। এখানে লোকটি কেন হতভাগ্য বলল? কারণ তিনি এখন বন্দী আছেন, সেজন্য নিজেকে হতভাগ্য বলছে। আর এই গল্পের এই লাইনগুলো হচ্ছে
সাধু ভাষায় রচিত, পুরো গল্পটি সাধু ভাষায় বলা। আর এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে পুরো গল্পটি চলিত ভাষায় সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি। এরপর তিনি কি বললেন যে আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে, মানে আপনার মনের আশা পূর্ণ হয়েছে। আমি হচ্ছে লোকটি, মানে লোকটিকে আপনি পেয়ে গেছেন, খুঁজছিলেন, আপনার আশা পূরণ হয়ে গেছে সেটা বলছে। এই কথা শুনে আলী আব্বাস লোকটিকে চিনতে পারেন। কিছু না ভেবে উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন। লোকটিকে মুক্ত করে দিতে চান, সাথে 1000 স্বর্ণ মুদ্রা তার হাতে দেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন হতে পারে যে কি দিয়েছিলেন। 1000 মানে সহস্র, আমাদের গল্পে কিন্তু এটা লেখা ছিল সহস্র। সহস্র মানে হচ্ছে 1000, তাহলে সহস্র স্বর্ণ মুদ্রা হচ্ছে লোকটিকে দিয়েছিলেন, তার হাতে দেন। লোকটি তাতে রাজি হন না। তিনি বলেন, আপনার জীবন সেদিন বাঁচিয়েছি, সেই জীবন হরণের কারণ কি আজ আমি হব? মানে সেদিন আপনার জীবন বাঁচিয়েছি, এখন কি আমি আপনার জীবন প্রাণনাশ করব নাকি? আমি তো সেদিন প্রাণনাশের জন্য আপনার জীবন বাঁচাইনি। তো লোকটি এই এত কিছু কিন্তু নিতে রাজি হন না, এবং তাকে তার মুক্তি যে দিয়ে দিচ্ছিল সেটাতেও রাজি হন না, কারণ তিনি জানেন যে তাকে যদি আলী ইবনে আব্বাস যদি মুক্তি দিয়ে দেন তাহলে খলিফা কিন্তু তার উপর ক্রুদ্ধ হবে, রেগে তাকেই কিন্তু তখন সাজা দিবে। তো লোকটি এত বেশি ন্যায়পরায়ণ ছিলেন যে এটাতে তিনি রাজি হচ্ছিলেন না। তো তিনি কি বললেন? লোকটি বলেন, এর চেয়ে খলিফার কাছে আমার নির্দোষের বিষয়টি বলেন ও চেষ্টা করেন যেন খলিফা আমাকে মুক্তি দেন। আপনার এই চেষ্টা বৃথা হলেও আমার কোনো রাগ থাকবে না আপনার উপর। অর্থাৎ তিনি বলেন যে খলিফাকে বলেন যে আমাকে যে মানুষরা কুৎসা রচনা করে বা আমাকে ঈর্ষা বা হিংসার বশে মানুষ যে আমাকে মিথ্যা কথা বলে এখানে মিথ্যা প্রমাণিত করে এখানে নিয়ে এসেছে, সেটা আপনি খলিফাকে বুঝিয়ে বলেন, খুলে বলেন, প্রমাণ দেন, তাহলেই কিন্তু খলিফা আমাকে মুক্ত করে দিবে, তাহলে আপনার কাছে আমার ঋণটা পরিশোধ হয়ে যাবে। আর খলিফা যদি এতেও রাজি না হয় তাহলেও আমার কোনো ক্ষোভ থাকবে না আপনার উপর, কোনো রাগ থাকবে না আপনার উপর। তিনি আসলে এইভাবে তার উপকারটা নিতে চেয়েছিলেন। তো পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আলী ইবনে আব্বাস নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন, খলিফাকে সবকিছু খুলে বলেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন। খলিফা সব জানতে পেরে লোকটিকে মুক্ত করে দেন, সাথে মহামূল্য পরিচ্ছদ। আচ্ছা, সাথে কি কি দেন সেটা আমরা একটু দেখব। যে সাথে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলেন এবং ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধ পত্র ও উপহার স্বরূপ বহু সংখ্যক অর্থ দেওয়ার নির্দেশ দেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন যে কি কি দেন। খলিফা কিন্তু প্রথমে ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন আলী ইবনে আব্বাসের উপর, তখন তিনি আলী ইবনে আব্বাসের কথা শুনতে চাচ্ছিলেন না। যখন আলী ইবনে আব্বাস সবকিছু তাকে খুলে বলল, বুঝিয়ে বলল সব কাহিনী, তখন খলিফা কিন্তু বুঝতে পারলেন যে আসলে সেই বন্দী লোকটি খুবই ভালো এবং তার আসলে অপরাধ নেই। তখন কিন্তু তিনি সেটা বুঝতে পেরে তাকে উপহার সামগ্রী দিলেন। উপহার সামগ্রীগুলো কি কি? মহামূল্য পরিচ্ছদ, মহামূল্য মানে কি? দামি, হচ্ছে পরিচ্ছদ মানে পোশাক, দামি পোশাক, তারপর সুসজ্জিত অশ্ব মানে ঘোড়া, সাজানো সুন্দর ঘোড়া, এবং হচ্ছে 10টি খচ্চর, আমরা জানি খচ্চর হচ্ছে একটা প্রাণী, তারপরে হচ্ছে উষ্ট্র মানে হচ্ছে উট, এইগুলো উপহার দিলেন এবং ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে একটা অনুরোধ পত্র পাঠালেন। আর সেই সাথে হচ্ছে উপহার স্বরূপ হচ্ছে তিনি অর্থ দিলেন। তো বস্তুত এই রচনায় দুইজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। তাদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন হচ্ছে স্বকৃতজ্ঞ প্রত্যুপকারী। আর খলিফার মহত্ব কিন্তু এই রচনায় প্রকাশিত হয়েছে। তাহলে এই তিনজন ব্যক্তি, দুইজন কিন্তু মহৎ ব্যক্তির কাহিনী আমরা দেখছি। খলিফাও এক্ষেত্রে খুবই মহত্ব প্রদর্শন করেছে, কারণ বন্দীকে মুক্তি দিয়েছে উপহার দিয়ে। খলিফা তার ভুল বুঝতে পেরে, তিনি যদি ভালো না হতেন তাহলে তার ভুলটা তিনি স্বীকার করে নিতেন না কখনোই। আর এই দুই মহৎ যে ব্যক্তি, একজন হচ্ছে উপকারী, একজন মানে উপকার করেছে একজনের, আর আরেকজন যিনি আলী ইবনে আব্বাস, তিনি কি করেছেন? তার উপকারীর প্রতি তিনি উপকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং
পরের উপকার করেছেন। আমাদের সমাজে কিন্তু এখন এটা হয় না, আমরা কারো কাছ থেকে উপকার গ্রহণ করলে সেটা কি করি, তাকে আর উপকার করি না বা সেটা ভুলে যাই। কিন্তু এক্ষেত্রে গল্পে কিন্তু আমরা সেটা দেখছি না। গল্পে সেই বহু বছর আগে যে আলী ইবনে আব্বাস যে উপকারটা গ্রহণ করেছিলেন এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছ থেকে, তিনি কিন্তু সেই উপকারটা আবার যথাসময়ে ফিরিয়ে দিতে একদম সচেষ্ট ছিলেন, যে তার হচ্ছে নিজের দণ্ড হলেও হোক তিনি সেই উপকারীর উপকার করবেনই। আচ্ছা, তাহলে আমরা এই গল্প দেখতে পেলাম। তাহলে পরের স্লাইডে চলে আমরা দেখতে পাচ্ছি যে লেখক পরিচিতি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা লেখক পরিচিতির এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 থেকে 1891 হচ্ছে তিনি তার জন্মসাল এবং মৃত্যুসাল। জন্মসাল এবং মৃত্যুসালটা আমরা দেখতে পাচ্ছি। 1820 তার জন্মসাল এবং মৃত্যুসাল হচ্ছে 1891। একাধারে তিনি ছিলেন কি মহাপণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতিনামা লেখক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মসাল 1820, তারপর পাচ্ছি 1891 তার মৃত্যুসাল, এবং তিনি একাধারে কি ছিলেন, মহাপণ্ডিত ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, খ্যাতিনামা লেখক ছিলেন। তার মূল নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল। তার মূল নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি। তার উপাধি হচ্ছে বিদ্যাসাগর, আর তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার মূল নাম তাহলে কি ছিল, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখতে পাচ্ছি তিনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। তিনি কোথাকার ছাত্র ছিলেন, কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। 19 বছর বয়সে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। 19 বছর বয়সে তিনি কিন্তু বিদ্যাসাগর এই উপাধিটি লাভ করেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি, আর তিনি এই উপাধিটা কবে লাভ করেন, 19 বছর বয়সে। তার বয়স যখন 19 বছর ছিল তখনই তিনি কিন্তু এই উপাধিটি লাভ করেছেন। পরের লাইনে দেখতে পাচ্ছি কি বদান্যতার জন্য জনসাধারণ তাকে দয়ার সাগর আখ্যা দেয়। তার দয়া বা মহানুভবতার জন্য তাকে কিন্তু দয়ার সাগরও উপাধি দিয়েছিলেন কি জনসাধারণ। এরপর দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা তোমরা ভালো করে মুখস্থ করবে। বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর কি প্রথমে সংস্কৃত পরে ইংরেজি ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত নিযুক্ত হন। কত সালে তিনি প্রধান পণ্ডিত নিযুক্ত হয়েছিলেন, 1841 সালে। তাহলে এখানে কিন্তু আমরা বেশি সাল দেখতে পাচ্ছি না। আমরা প্রথমে পেয়েছি তার জন্মসালটা 1820, আর মৃত্যুসাল হচ্ছে 1891। পরে পেয়েছি 1841-এ তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হয়েছিলেন। পরে পাচ্ছি কি তিনি 1851 সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। এটা হচ্ছে 1851। এখানে পেয়েছি 1841, তারপরে পাচ্ছি 1851। 1851 সালে তিনি কি করেছিলেন, সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হয়েছিলেন। বাংলা বর্ণসমূহ সুশৃঙ্খল ভাবে সাজিয়ে শিশুদের বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ 1855 সালে লেখা তার বর্ণ পরিচয়। এটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রথম সার্থক গ্রন্থ 1855 সালে লেখা তার বর্ণ পরিচয়, সেটা ছিল কি শিশুদের বাংলা বর্ণমালার জন্য তিনি লিখেছিলেন সার্থক গ্রন্থ। শিশুদের বাংলা বর্ণমালার জন্য সার্থক গ্রন্থ 1855 সালে তার লেখা বর্ণ পরিচয়। নেক্সটে তার রচনাগুলো পেয়ে যাচ্ছি, প্রধান রচনাগুলো কি কি, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস চরিত্রাবলী, চরিতাবলী, সীতার বনবাস চরিতাবলী। এরপর পাচ্ছি ভ্রান্তি বিলাস প্রভৃতি গ্রন্থ তার প্রধান রচনা। এখানে কিন্তু বেশি দেয়া নেই, কয়টা আছে, 1 2 3 4টা আছে। কি কি, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস চরিতাবলী, ভ্রান্তি বিলাস। তাহলে এই 4টা আমরা খুব সুন্দর করে কিন্তু মুখস্থ করে রাখতে পারবো। বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস চরিত্রাবলী, ভ্রান্তি বিলাস। তার এগুলো
প্রভৃতি গ্রন্থ তার প্রধান রচনা। এগুলো হচ্ছে তার প্রধান রচনা। এরপরে কিছু গুরুত্বপূর্ণ লাইন এই গল্প থেকে, যে লাইনগুলো আমি মূল গল্পর ভিতর বলেছি এবং লেখক পরিচিতে বলেছি, এগুলো তো আছে গুরুত্বপূর্ণ, সেই সাথে গল্পটা পড়তে গেলে তোমরা কি কি গুরুত্বপূর্ণ লাইন পেতে পারো সেটা আমি এখানে আলাদা করে স্লাইড তৈরি করেছি। তো চলো দেখি কি কি গুরুত্বপূর্ণ লাইন আছে গল্পে। গল্পে আলী আব্বাসের সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে দামেস্ক। আলী আব্বাসের সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে দামেস্ক। আলী আব্বাসের বাসস্থান কিন্তু ছিল বাগদাতে, কিন্তু দামেস্কে সেই যে সম্ভ্রান্ত লোকটি তাকে সাহায্য করেছিল, সেই সাহায্যের জন্য কিন্তু দামেস্ক তার প্রিয় জায়গা হয়ে গিয়েছিল। তো গল্পে এই কথাটা আছে, তোমরা গল্প পড়তে গেলে দেখতে পাবে যে গল্পে আলী আব্বাসের সবচেয়ে প্রিয় স্থান দামেস্ক। আলী আব্বাসের নিজ দেশ হলো বাগদাদ। এটা আগেও অনেকবার বলেছি যে আলী আব্বাসের নিজ গৃহ বা নিজ দেশ হচ্ছে কোনটা? বাগদাদ। অপরাহ্নে সম্ভ্রান্ত ব্যক্তিটিকে খলিফার নিকট আনা হয়েছে। কখন সম্ভ্রান্ত ব্যক্তিটিকে খলিফার নিকট আনা হয়েছিল? অপরাহ্নে, এটা গল্পে আছে। এরপর পরদিন প্রাতকালে আলী আব্বাস খলিফার নিকট উপস্থিত হলেন। পরের দিন কখন আলী আব্বাস খলিফার নিকট উপস্থিত হলেন? প্রাতকালে, মানে কি সকালে। সকালে হচ্ছে খলিফা আব্বাস হচ্ছে প্রাতকালে হচ্ছে আলী আব্বাস খলিফার নিকট উপস্থিত হলেন। কেন উপস্থিত হয়েছিলেন মনে আছে? আলী আব্বাস সম্ভ্রান্ত বন্দী ব্যক্তিটিকে মানে মুক্তি করে দেওয়ার জন্য এই আজ্ঞা নিয়ে হচ্ছে খলিফার কাছে, খলিফা মামুনের কাছে গিয়েছিলেন। তো তিনি কখন গিয়েছিলেন? পরের দিন প্রাতকালে, পরের দিন সকালে। এরপর গল্পের মধ্যে আমরা একটা শব্দ পাই, সেটার নাম কি? সমভিব্যাহার। সমভিব্যাহার। সমভিব্যাহার অর্থ কি? সঙ্গে নিয়ে বা সাথে নিয়ে। তো সমভিব্যাহার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাচ্ছি কয়টা অংশ? সম, অভি, বি, আ, তারপরে হচ্ছে রি, ঘয়। এটা দ্বারা হয়ে গেল সমভিব্যাহার। সমভিব্যাহার। তাহলে এখানে সম, অভি, বি, এই বি, আ, এই চারটা, সম, অভি, বি, আ, এই চারটা হলো উপসর্গ। এই চারটা কি? উপসর্গ। সম, অভি, বি, আ হচ্ছে উপসর্গ। আর এটা কি উপসর্গ? তৎসম উপসর্গ। কেন তৎসম উপসর্গ? কারণ এই শব্দটা হচ্ছে সাধু ভাষার শব্দ, তাই এটি তৎসম উপসর্গ। আর রি হলো ধাতু এবং ঘয় হলো প্রত্যয়। এখানে হচ্ছে রি হলো ধাতু, ঘয় হচ্ছে প্রত্যয়। তাহলে এই শব্দটাতে কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছি, উপসর্গ পাচ্ছি, ধাতু পাচ্ছি, আবার প্রত্যয় পাচ্ছি। চারটা উপসর্গ পাচ্ছি এবং উপসর্গগুলো তৎসম উপসর্গ। তাহলে প্রশ্ন আসতে পারে যে এটার সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি কি উপসর্গ পেতে পারি বা কয়টি উপসর্গ পেতে পারি? তাহলে আমরা বলবো চারটা উপসর্গ। উপসর্গগুলো কি কি উপসর্গ? তৎসম উপসর্গ। উপসর্গগুলো হচ্ছে তৎসম উপসর্গ। কেন তৎসম উপসর্গ? কারণ এটি সাধু ভাষার শব্দ, তাই এটি তৎসম উপসর্গ। এই ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ লাইন। আশা করি এগুলো তোমরা বাসায় পড়ে নিলেই তোমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আজকে আমাদের বাংলা গদ্যের ক্লাস প্রত্যুপকার। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা আরো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর সেই পর্যন্ত ভালো থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।